হ্যালো বন্ধুরা, পার্ট 1-এ আমরা জেনেছিলাম যে আজগরের অবস্থান জানা মাত্রই তাদেরকে বলা হয় সেখানে যেতে। আর পার্ট 2-তে আমরা দেখতে পারি খবর পেয়েই এই 4 জন সেখানে চলে যায় আর এরপর থেকে নিজেদের ক্ষমতা অনুযায়ী শক্তি দেখাতে শুরু করে। প্রথমে তো গঙ্গা বৃষ্টির মধ্যে অদৃশ্য হয়ে যায়, তারপর ভোলা যে কিনা আয়াভিয়ারে পরিণত হতে পারত, সে একটা ভাল্লুকের রূপ নিয়ে নেয়। আর আমাদের খান ঝড়ের গতিতে এসে গুলিগুলোকে পাশ কাটিয়ে এক এক করে সবাইকে কাটতে শুরু করে দেয়। একটা কথা বলে রাখি, যে সমস্ত সেনারা লড়াই করছে তারা সবাই আজগরের বানানো ক্লোন সোলজার, যারা কিনা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে আমাদের শিবা মাটিতে থাকা সমস্ত পাথরগুলোকে একত্রিত করে শত্রুদের উপর ছুঁড়ে মারতে থাকে। সব মিলিয়ে লড়াইটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে গন্ডগোল শুরু হয়ে যায়, কারণ লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে গঙ্গাকে জমিয়ে দেওয়া হয়, স্টিলের জাল দিয়ে ভোলাকে বন্দি করে দেওয়া হয়, আর দ্রুতগতির খানকে অজ্ঞান হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়ে দুর্বল করে দেওয়া হয়। আর অন্যদিকে শিবার সাথে লড়াই করার জন্য আজগর নিজেই হাজির হয়, আর তাদের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়ে যায়। তবে আজগরের উপর সেই পাথরের কোনো প্রভাবই পড়ে না। এরপর সে তার হাতের পাওয়ার দিয়ে শিবার পেটে এমন আঘাত করে যে শিবার শির ধারাটাই ভেঙে যায়, যার ফলে শিবা এখানে শেষ হয়ে যায় পুরোপুরিভাবে। তো এবার আমরা দেখতে পাই আজগর 3 জন হিরোকে অর্থাৎ গঙ্গা, ভোলা আর খানকে বন্দি করে নিয়েছে, কিন্তু এখানে শিবা ছিল না, কারণ সে তো অলরেডি গুরুতরভাবে আহত হয়ে পড়েছে। এই মুহূর্তে তারা এমন এক ম্যাগনেটিক ফিল্ডের পিছনে গিয়েছিল যেখান থেকে বেরোনো ছিল অসম্ভব। আর আজগর জানায় যে যদি তোমাদের মারার ইচ্ছা আমার থাকতো তবে তোমাদের অনেক আগেই খুঁজে বের করে নিয়ে মেরে ফেলতাম, কিন্তু আমাদের তোমাদের শক্তির প্রয়োজন। আমি যে নতুন ক্লোন সোলজার বানিয়েছে তাদের মধ্যে আমি চাই তোমাদের কিছু শক্তি ওদের মধ্যে ইনপুট করতে। কিন্তু 3 জনের মানা করে দেয় যে তুমি আমাদের শক্তি নিতে পারবে না। তখন আজগর বলে যে ঠিক আছে, তোমাদের শক্তি না দিলেও সমস্যা নেই, কারণ আমার কাছে আরো বড় একটা পরিকল্পনা রয়েছে। এরপর সে রাশিয়ার অন্য একটা প্রান্তে চলে যায় যেখানে বড় বড় ট্যাঙ্ক মজুদ ছিল, কিন্তু সে তার ইলেকট্রিক ম্যাগনেটিক পালস সক্রিয় করে সে সমস্ত ট্যাঙ্কগুলোকে বের করে আনে আর পুরো শহরে ধ্বংসলীলা চালাতে থাকে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আর সে একটা টাওয়ার চুরি করার চেষ্টা করে। আর এই টাওয়ারটা যেখানে বানানো ছিল সেখানে অনেকগুলো ক্লোনও ছিল, যেগুলো আজগর নিজের শক্তি দিয়ে অন্য পাশে সরিয়ে ফেলে। এরই মধ্যে দেখতে পাই সেখানে নিকোলয় তার সাথে দেখা করতে আসে। তো আসলে নিকোলয় এলেনাকে কাজ দিয়েছিল যে প্রথমে সুপার সোলজার খুঁজে বের করো, তারপর আজগরের কাছে পৌঁছাও, এতে করে আজগরের সুপার হিরোদের শক্তি নিয়ে নিজের পরের মডিউলে কাজ করতে পারে। অর্থাৎ এখানে নিকোলয় গোপনে আজগর হয়ে কাজ করত। তো বোঝাই যায় এক প্রকার ডাবল এজেন্টের খেলা চলছিল। তো এখানে নিকোলয় যে কিনা ডাবল এজেন্টের খেলা খেলেছিল, সে নিজের স্বার্থ পূরণ করার জন্য সে এখানে আজগরের কাছে এসেছিল নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট বানানোর আবদার নিয়ে, কিন্তু রেগে গিয়ে আজগর তাকেও মেরে ফেলে। এরপর আমরা ক্র্যাকেন টাওয়ারকে দেখতে পাই, যেটার প্রয়োজন আজগরের আগামী সালে একটা মিশনের জন্য। ক্র্যাকেন টাওয়ারটাকে চুরি করে নিয়ে যায়। এরপর আমরা এলেনাকে দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে শিবার কাছে এসেছিল। যেহেতু শিবার শির দ্বারা ভেঙে গিয়েছিল তাই তার সমস্ত শক্তি চলে গিয়েছিল এবং সে একজন সাধারণ মানুষে পরিণত হয়েছে। এখানে এসে সে এলেনাকে কিছু পুরনো কথা বলতে শুরু করে, কিভাবে সে তার নিজের মেয়েকে নিজ হাতে স্কুলে নিয়ে যেত, তারপর বিয়ে করিয়েছে, তারপর বাচ্চাও হতে দেখেছে, তারপর বাচ্চারা যখন বিয়ে করে চলে গেছে তখনও মেয়ে তার সবসময় কাছেই ছিল। নিজের মেয়েকে চোখের সামনে বড় হতে দেখেছে, আবার তারপর নিজের হাতে তার মেয়েকে কবর দিয়েছে। অর্থাৎ আজগর যতগুলো সুপার হিউম্যান বানিয়েছিল তারা সবাই এক রকমের অমর, বয়সের কারণে কখনো মারা যাবে না, যদিও গুলি লাগলে শরীরে অন্য কোনো আঘাত লাগলে তাদের মৃত্যু হতে পারে বলা যেতে পারে।
তাদের সকলের শরীরে একটা অ্যান্টি এজিং সিস্টেম কাজ করেছিল। এই কারণে ৮০ বছর আগেও তৈরি হওয়া সত্ত্বেও তাদের একদিনও বৃদ্ধি পায়নি। এবার এলেনা সাহায্যের জন্য সরাসরি ভেক্টরের কাছে চলে যায়। আর ভেক্টর হলো সেই ব্যক্তি যিনি সুপার হিউম্যানদের বিষয়ে প্রচুর গবেষণা করেছিল। আর আজগর তার কাছ থেকে সকল তথ্য চুরি করে নিয়ে এই সুপার হিউম্যানদের তৈরি করেছিল। যেহেতু এই পুরো গবেষণাটাই ভেক্টরের কাছে ছিল, তাই তিনি এমন একটা ইনজেকশন তৈরি করেছিল যার ফলে শিবা তার শক্তি আবার ফিরে পায়। এবার এদিকে বাকি সেনারা আজগরের সাথে মিলে পরের মডেলের কাজ শুরু করে দেয়। আর অন্য দিক থেকে এলেনা এসে তিনজনকে অর্থাৎ গঙ্গা, বুলা আর খানকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এরপরই শুরু হয় এই পুরো সিনেমায় আমার সবচেয়ে পছন্দের অংশ। এখানে এলেনা তাদের সকলের শক্তি আরো বাড়ানোর জন্য আলাদা আলাদা অস্ত্র দেয়। যেমন খানকে একটা সুপার কোট দেয়া হয় যেটা আগের থেকে অনেক নিরাপদ ছিল। আর গঙ্গাকে এমন এক পোশাক দেওয়া হয় এর মধ্যে একটা ডিভাইস লাগানো ছিল যেটা পানির সাহায্য ছাড়াই গঙ্গাকে অদৃশ্য করতে পারত। আর ভোলাকে দেওয়া হয় একটা অটোমেটিক মেশিন যেটা এমনিতেই হাতের সাহায্যে কন্ট্রোল করা যাবে। কিন্তু যখন ভোলা চূড়ান্ত শক্তির পর্যায়ে থাকবে, অর্থাৎ যখন পুরো ভাল্লুকে পরিণত হবে, তখন এই মেশিন গানটা সক্রিয়ভাবে ফোকাস করে, অর্থাৎ ভোলা যেদিকে তাকাবে সেদিকেই গুলি ছুড়বে। তো এখানে তাদের ট্রেনিং ভালোভাবে হয়। প্রত্যেকে নিজ নিজ নতুন শক্তি দিয়ে শত্রুদের ধ্বংস করার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত তারা তাদের মিশনে সফল হয়ে যায়। এদিকে আজগর জুড়ের সেই টাওয়ারটা চুরি করে শহরের মাঝখানে বড় বড় বিল্ডিং এর সাথে বেঁধে অনেক উঁচুতে ঝুলিয়ে দেয়। সাধারণত এই টাওয়ারের উচ্চতা ছিল 500 মিটার। এটাকে বাতাসে ঝুলিয়ে আরো 300 মিটার উঁচুতে এমনভাবে বেঁধেছিল সেটার মোট দৈর্ঘ্য 800 মিটার হয়ে গিয়েছে। আর এই উচ্চতা থেকে 1960 সালে একটা পুরনো স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করা যেত। এটা একটা অ্যাটমিক রেঞ্জ তৈরি করতে পারত। সাধারণত এই অ্যাটমিক রেঞ্জ একটা নিউক্লিয়ার বোমার মতো ছিল। নিউক্লিয়ার বোমা শুধুমাত্র একটা শহর ধ্বংস করতে পারত। তো এই অ্যাটমিক রেঞ্জ তার মাধ্যমে মহাকাশ থেকে একটা পুরো দেশ ধ্বংস করা যেতে পারে। আর আজগরের হাতে যদি এই শক্তি চলে আসে তাহলে সে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে। এই কারণে আমাদের হিরোরা সেখান থেকে চলে যায়। আর আজগরের সে মডিউল 2 ডিভাইসটি যে ক্রেডেট টাওয়ারে লাগানো ছিল সেটা চুপচাপ ধ্বংস করার জন্য সেখানে চলে যায়। তো প্রত্যেকে আলাদা আলাদা জায়গাতে চলে যায়। যেমন তারা যখন বেসমেন্টে থাকে সেখানে লড়াই করে, এরপর পার্কিং লট ভোলা তার বন্দুক নিয়ে পৌঁছে যায়। আর আকাশ থেকে আমাদের খান সাহেব শত্রুদের পুরো দড়িটাই কেটে দেয়, যাতে করে তার বাকি বন্ধুরা সেই দড়ি বেয়ে উপরে গিয়ে মডিউলটি ধ্বংস করে দিতে পারে। সেখানে ভিক্টর, যিনি গবেষণা করেছিল যে আজগরকে কিভাবে হারানো, তখনই আজগর তাকে ইলেকট্রোশক দেয়, যার জন্য সে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। কিন্তু ততক্ষণে এলেনা ভেক্টরের কাছে পৌঁছে যায়। তখন ভেক্টর এলেনাকে জানায় যদি এই 4 জন সুপার হিউম্যান তাদের শক্তি একত্রিত করে ফেলে তাহলে এর চেয়ে বড় কোনো শক্তি হতে পারে না। কিন্তু তাদের এই একত্রিত শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে, তা না হলে তারা নিজেরাও মারা যেতে পারে। তো এবার আমাদের হিরোরা মডুলার কাছে পৌঁছে যায়, কিন্তু এটাকে বন্ধ করার জন্য বিশাল বিস্ফোরণ ঘটাতে হতো, আর এই বিস্ফোরণ তাদের প্রাণও যেতে পারে। তখন ওই গঙ্গা বলে, আমার উপর তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না, সেটা যতই গরম হোক বা ঠান্ডা, আমি যে কোনো তাপমাত্রায় নিজেকে সামলাতে পারি। তখন সে মডুলটিকে ধরে ফেলে, ফলে আজগর টেকেন টাওয়ারের উপরে যে সেফটি শিল্ড লাগিয়েছিল সেটি বন্ধ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে আজগরের সাথে লড়াই করতে চলে যায়। আজগর এতটাই শক্তিশালী ছিল যে তাদের শরীরে স্যুট থাকা সত্ত্বেও আজগর তাদেরকে মেরে অবস্থা খারাপ করে দেয়। তখন তাদের সময় থাকতে এখান থেকে চলে যাওয়া, একটা প্লেনে করে ঝুলিয়ে যেতে হবে। তাই সাথে সাথে খান তার ছুরির মাধ্যমে সকল বন্ধুদের নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু আজগরের হামলায় তারা প্লেন থেকে নিচে পড়ে যায়। তখন ওই এলেনা তাদের এই বিশেষ কথাটি বলার জন্য সেখানে চলে যায়। সে বলে যে ভেক্টর মরে যাওয়ার আগে আমাকে বলেছিল যে তোমরা এই 4 জন যদি শক্তি একত্রিত করে নাও তাহলে তোমরা একটা সোনিক ব্লাস্টের মাধ্যমে এই পুরো কেকেন টাওয়ার নষ্ট করে দিতে পারবে। তো এই 4 জন এলেনার কথা মতো 4 জনের শক্তি একত্রিত করতে শুরু করে দেয়।
আর তারা এটাও জানতো তাদের যদি একটা ভুলও হয়ে যায় তাহলে তারা সেখানে মারা যাবে। কিন্তু তাদের জীবনের চেয়ে বেশি জরুরি ছিল পুরো পৃথিবীকে বাঁচানো। এই কারণে তারা তাদের পুরো শক্তি একত্রিত করে এক বিশাল সোনিক ব্লাস্ট করে ফেলে, আর পুরো ক্রেডেট টাওয়ার ভেঙে চুরমার হয়ে যায়। আর তার সাথে সাথে আসগর জুড়েটে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর এর সাথে সাথে তাদের সুপার হিরোরা পুরো পৃথিবীকে বাঁচিয়ে নেয়। আর গল্পের শেষ মুহূর্তে সুপার হিরোরা এলেনাকে কথা দেয় যে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে তাহলে তারা আবার সবাই একত্রিত হয়ে মোকাবেলা করবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই মুভি পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এলেনাকে কিছু গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে, কারণ সে বাকি সৈন্যদের বলেছিল আরও কিছু সুপার সোলজার রয়েছে যাদের সে খুঁজতে যাচ্ছে। তো যেমন শুরুতে আমি বলেছিলাম, বিভিন্ন সৈন্যরা আলাদা আলাদা তথ্য দিয়েছিল। সাইবেরিয়া, ভারত, চীন, জাপান, এমনকি শ্রীলঙ্কাও আলাদা আলাদা সুপার হিউম্যান রয়েছে, কিন্তু খুঁজে পাওয়া গেছে কেবলমাত্র 4 জনকে। তার মানে আরও অনেকে ছিল যাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর এলেনা গুন্ডারদেরকে মারতে মারতে জানতে পারে ফেরর নামে এক লোক তাকে মারার জন্য এই গুন্ডাদের পাঠিয়েছে। এর মানে হলো এই অজ্ঞাত ফেরন চাই না এই সুপার হিরোরা একত্রিত হোক, অর্থাৎ সে আরো বড় পরিকল্পনা করে রেখেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই মুভিটা আরেকটা পর্ব আসবে। আর ব্যক্তিগতভাবে আমি এর পরের পর্বটার জন্য অপেক্ষা করছি। আর যদি সেটাও আসে তাহলে আমরা ওইটাও এক্সপ্লেন করে দেব। তো কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।